আপনার মন্ত্রী সবাই শপথ নেয়, তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে, আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো। উনি আমার নামে একটি মামলা করেছেন, এই মামলাতে উনি বলেছেন যে আমি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। যখন 1978 সালে নেত্রী ফিরেন নাই, আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি, মানুষ স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জে, ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে, একটুখানিও ব্যথা পাই নাই। কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। সুমন কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সংসদে ব্যারিস্টার সুমন সব এমপি মন্ত্রীদের বিরোধিতা করার কারণে ইতিমধ্যে 500 কোটি টাকার মামলা নাকি রয়েছে এই ব্যারিস্টার সুমনের নামে, এমন আলোচনা সমালোচনা সংসদে ঝড় তুলেছে ব্যারিস্টার সুমনের নামে। ভিডিওটি দেখাবো, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের উপর কঠিনভাবে রেগে গিয়েছে সেই জনপ্রিয় একজন এমপি এমনকি মন্ত্রী শামীম ওসমান সাহেব। শামীম ওসমান কেন হঠাৎ করে রেগে গিয়েছেন, এমনকি হুমকি দিয়েছেন তাকে মারার জন্য, এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেখানে সংসদে তাকে হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সংসদ ভবনে এরকমভাবে একজন এমপি মন্ত্রী আরেকজন মন্ত্রীর প্রতি এভাবে খেপে যায়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ, এজন্য স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আব্দুস সুবহান গোলাপ, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে উনার যে মান, এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে। গেল একটা। প্রথম আর পরেরটা হচ্ছে কি যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক দিয়ে যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে গিয়ে আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। মনে হয়েছে যে আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে, উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার, এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ, আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন। আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি, আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায়, যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর শুনেন, বাংলাদেশ এখন এমন জায়গায় আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। আর এই জন্য যত দূর যাইতে হয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব। আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি পুরাপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য। মনে রাখেন,
স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না, কারণ আমি বুঝেই হাত দিছি, জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে, আমার ক্যারিয়ারের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা, এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো, এই প্রমিস করে আজকের মতো বিদায় নিই। মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, মাননীয় সদস্য আপনার সময় 20 মিনিট, অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি এবং আপনি নিজেও আমার মতো ভারাক্রান্ত, কারণ আমি দেখেছি সেদিন আপনার বক্তব্যে লিটন সম্বন্ধে বলতে যে আপনার চোখ দিয়ে যেভাবে পানি পড়েছে, ঠিক একইভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি সেই বিষয়ে আজকে কথাগুলি বলতে চাই, কারণ সেদিন সুযোগ পাইনি। মাননীয় স্পিকার, আমার আজকে প্রশ্ন জাগে যে এই সংসদে আজকে ধন্যবাদ দেওয়ার কথা, আমি কি আসলে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা? আমি কি এই সংসদের চেয়ারে বসার যোগ্য কিনা? আজকে আমার কাছে একটা প্রশ্ন লাগে। আমার কাছে মনে হয় যে হয় আপনি আমার স্পিকার, আপনাকে আজকে ডিসাইড করতে হবে। আমি আশা করি আমার বক্তব্যের পরে একজন প্রবীণ সংসদ সদস্য হিসাবে আপনি দুই একটি কথা বলবেন। আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আমার কথা না, লিটনের কথা, এবং আগামীতে আমরা যারা লিটন হব, লিটনের মতো আমাদের যাদের মরতে হবে, মরাকে আমরা ভয় পাই না। মাননীয় স্পিকার, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু অপমৃত্যু এবং অপপ্রচার নিয়ে মৃত্যু, সেই বিষয়টাই আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই আপনার বিবেকের কাছে, এই জাতির বিবেকের কাছে, আমার কাছে, সকল সংসদ সদস্যের কাছে। আমার প্রশ্ন আজকে, লিটন কি তার মৃত্যুতে বেশি কষ্ট পেয়েছিল, না লিটনের বিরুদ্ধে যেইভাবে কিছু পত্রিকা, কিছু ইউরো জার্নালিস্ট যেইভাবে অপপ্রচার চালিয়েছিল, যে মদ্যপ অবস্থায় একজন শিশুকে একজন সংসদ সদস্য গুলি করেছিলেন, এমনকি শোক প্রস্তাব গ্রহণ করার পরেও মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই কথা বলার পরেও যে ওত পেশে বসে থাকা হয়েছিল, সেইটাই তদন্তে পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সংসদে বলার পরেও। মাননীয় স্পিকার, তারপর দিন দু একটি মিডিয়ায় দেখলাম লিটনকে অন্যভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। কেন? 16 জুন বোমা হামলা হয়েছিল মাননীয় স্পিকার, আপনি জানেন। আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, আমি রক্তের উপরে শুয়েছিলাম, আমার বন্ধুদের রক্তের উপরে, আমার সহযোদ্ধাদের রক্তের উপরে। রক্ত কত গরম, রক্ত কত আগুনের মতো গরম মাননীয় স্পিকার, আমি অনুভব করেছিলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল আমার তা মনে নাই, কিন্তু প্রথমে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম পুরো ছাদটা আমার বুকের উপরে। আমি ভেবেছিলাম এটাই বোধহয় কবর। ওই গরমটাকে আমি অনুভব করেছিলাম, ভেবেছিলাম একজন মুসলমান হিসাবে কবরের আযাব শুরু হয়েছে। কারণ ছাদের মধ্যে বাঁশ ছিল, চাটাই ছিল, ওই চাটাইগুলি আমার গায়ে লাগছিল মাননীয় স্পিকার। অনেকক্ষণ পরে যখন আমার এই সেন্স আসলো যে আমি মরে গেছি, আমি কিন্তু আমার জন্য কষ্ট পাই নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করেন। আমি ভেবেছিলাম আমার ছোট্ট মেয়েটা, আমার ছেলেটা, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার তাদের জন্য চিন্তা হয়েছিল। আমি তখন বুঝেছিলাম একজন পিতা কত মহৎ হয়। আমি জানি না এটা আমার শেষ বক্তব্য কিনা, আমি তাও জানি না। আমি এটাও জানি না যে আজকে আপনাকে আমি শেষ দেখছি কিনা, কারণ শকুনিরা চারিদিকে গরম নিঃশ্বাস নিচ্ছে, শেখ হাসিনার অগ্রগতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম নারায়ণগঞ্জে। আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমি যখন অবঞ্চিত ঘোষণা করেছি, তখন যদি সারা বাংলাদেশে সবাই করত, আজকে বাংলাদেশের এই জঙ্গিবাদের চিত্র দেখতে হয় না। তাই তারা আমাকে আঘাত করেছিল মাননীয় স্পিকার, আতে আমার কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার, আমার আপনার কাছে প্রশ্ন আজকে, আমি আপনার কাছে জোরাত করে চাবো, আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন আজকে।
প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন শামীম ওসমান সাহেব যে ব্যারিস্টার সুমনের উপর রেগে গিয়েছে। ব্যারিস্টার সুমন নতুন করে সংসদে আসার পর থেকে কিন্তু যত এমপি মন্ত্রী যত ধরনের দুর্নীতি রয়েছে সব দুর্নীতিগুলো একের পর এক ফাঁস করছেন সংসদ ভবনে সবার সামনে, এমনকি প্রধানমন্ত্রীর সামনে। তাকে প্রশ্ন করা হলে কিন্তু একথা বলেছিলেন, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করে তার বিরুদ্ধে আমি কথা বলবো, এমন কথা কিন্তু ব্যারিস্টার সুমন বলেছিলেন। যেহেতু এমপি মন্ত্রীদের গোপন কিছু বিষয়, তাদের যে দুর্নীতি রয়েছে সবগুলো একের পর এক প্রকাশ করছে, এই জন্য কিন্তু প্রত্যেকটি এমপি মন্ত্রী তার উপর রেগে রয়েছেন, ক্ষিপ্ত হয়ে রয়েছেন। বিশেষ করে শামীম ওসমানের অবস্থা আপনারা দেখেছেন, আর তার নামে 500 কোটি টাকার মামলা নাকি রয়েছে, এমন একটি কথা উঠেছে, এমনকি মিডিয়ার সামনে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন এমনকি শামীম ওসমান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।